পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। শেখ বাড়ির পরিবেশ স্তব্ধ, থমকে গেছে মানুষগুলোর স্পন্দন। বাড়ির উপর দিয়ে মৃদুমন্দ গতিতে বয়ে চলেছে বিষাদ মিশ্রিত প্রবণ। শরীরের সহিত মিশে বুক ব্যথা সৃষ্টি করেছে। সূক্ষ্ম যন্ত্রনায়ক শরীর জুড়ে নিজেদের রাজত্ব চালিয়ে চলেছে। মৃত্যুর সংবাদ বুঝি এতটাই হৃদয় বিদারক হয়। সৃষ্টি জগতের অতি সাধারণ নিয়মে মানুষের এতটা অনিয়ম হতে পারে। শুনশান নীরবতা মরণ পরিবেশে ভারসম্মান হলো আশ্চর্য নিয়ন্ত শীতল পুরুষালী কণ্ঠস্বর। কি বললেন? কে পাঠিয়েছে আপনাকে? দুঃসংবাদ নিয়ে আসার যুবক ছেলেটার নাম চৈতন্য। তখনও দরজার সম্মুখে ঠায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন ভেসে আসার মুখটার দিকে তাকালো। প্রশ্নটা আরও সে করেছে। চৈতন্য চেনে তাকে, বিয়ের দিন দেখেছে। ব্যস্ত গলায় প্রত্যুত্তর করল, জি ভাইজান, সত্যি শুনেছেন। বীর ভাই আর নেই, দ্রুত চলুন। আমি গরুর গাড়ি সঙ্গে নিয়েই এসেছি। আপনারা গেলেই দাফন সম্পূর্ণ করা হবে। বাক্যগুলো বজ্রপাতের ন্যায় আঘাত হানন শেখ বাড়িতে। ভূমিসন্ধের মতো ধর্ষের পড়ল প্রতিটি মানবমন। উপস্থিতি সকলে যেন নিজেদের কান দুটোকে বিশ্বাস করতে পারছে না। যা শুনেছে সবটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি হলো? তবে কি ওটা তাসের ঘর ছিল? চোখের সামনেই মিলিয়ে গেল। চোরাবালি সবটা গিলে নিল। দু চোখ মেলে দেখার সময়টুকুও দিল না। সবার ভাবনা ভাট পড়ল রোকেয়া শেখের আত্মচিৎকারে। ভদ্রমহিলা মেঝেতে শরীর ছেড়ে দিয়েছে, চিৎকার করে কাঁদছে। মেয়ের শোকে মায়ের মন ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনাকে ঠেলিয়ে রাখা দুঃখকর। একজন মায়ের আর্তনাদে প্রকৃতির মূর্ছা যাওয়ার উপক্রম। সবাই ছুটেছে ওনার দিকে। আসমান শেখ বুকের হাত রেখে চেয়ারে বসে আছেন। বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সারথি ছুটল ওনার দিকে। আসমান শেখ নিস্তেজ গলায় আওড়ালেন, আমার আম্মা, আমার মেয়ে। আরুষ নিজের ক্ষততে তিল পরিমাণ গুরুত্ব দিল না। বড় বড় পা ফেলে এগিয়ে এসলো। গুঞ্জরিকার মুখোমুখি দাঁড়ালো। আলগে অলগেসের শাড়ি আঁচলটা হাতে তুলে নিল। জোর প্রয়োজন করে একাংশ ছিঁড়ে মাথায় বাঁধল, কেবল রক্ত বন্ধ করার জন্য। এতটুকু করা, তবে রক্তের স্রোতকে থামাতে ওইটুকু প্রবল যথেষ্ট ছিল না। সেটা বয়ে চলল নিজ ধারায়। আরুষ সেসবে পরনো না করে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শরীর চলছে না ছেলেটার। বলিষ্ঠ দেহ সবটুকু শক্তি কেন যেন ক্রমই শুকিয়ে নিচ্ছে। ওর পিছু ছুটল চৈতন্য। সবকিছুতেই গুঞ্জরিকার নীরব দর্শন ছিল। সবাই যখন রোকেয়া শেখের আসমান শেখের সামলাতে ব্যস্ত, গুঞ্জরিকা তখন দ্রুত পায়ে সদর দরজা ভাঙিয়ে বাইরে বেরিয়ে এলো। কণ্ঠস্বর তুলনামূলক উঁচু রেখে চৈতন্যকে ডাকলো, ভাইয়া শুনেছেন? একটু দাঁড়ান। চৈতন্য বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। হঠাৎ পিছু ডাকে থেমে গেলেন। পিছনে ফিরে তাকালো। গুঞ্জরিকা পায়ে গতি বাড়িয়ে ওর দিকে এগিয়ে গেল। দূরত্ব রেখে দাঁড়িয়ে ছোট করে জিজ্ঞাসা করলো, আমার অদিতি কি অবস্থা ভাইয়া? গুঞ্জরিকা কণ্ঠস্বর বরাবর রোধ হয়ে আসছে। একটা বাক্য ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। চৈতন্য স্নান কণ্ঠে জানলো, ভাবি ভাইজানের লাশের পাশে বসেছিল। সবাই কাঁদলেও ভাবি কাঁদেনি, কেবল নীরব চোখে তাকিয়েছিল। জবাবটুকু দিয়েই অস্থির পদযুগলে বাড়ি আঙিনায় ত্যাগ করলো চৈতন্য। গুঞ্জরিকা ঠায় দাঁড়িয়ে রইল। মানসপটে উকি দিল সেই দিনের সন্ধ্যার ঘটনা। কানে বাজলো অদিতি বলা এক বাক্য, ভাবিজান, একটা সুন্দর সংসার আমার হবে তো? হলো না, সত্যিই হলো না। একটা সুন্দর সুখের সংসার হলো না মেয়েটার। সবটা শুরু হওয়ার আগেই সমাপনীয় রাখা টান হলো। গুঞ্জরিকা গলা বেয়ে পানি গড়িয়ে পড়ল। মুখটা ঘোমটার আড়ালে থাকা দারুণ ও লোকচক্ষু আড়ালে রয়ে গেল। চৌধুরী বাড়ি বাতাসে আজ নিঃশব্দে হাহাকার মিশে আছে। বাড়ির আঙিনায় পদযুগল রাখতেই বুক ভরা হয়ে আসছে। চোখের কোণে জল জমেছে। গ্রামের প্রতিটা মানুষ আজ কাঁদছে। সকালের নেত্র যুগল সিক্ত, বুকটা ব্যথায় পিত্ত, তবে চোখের পানি ঝরছে কেবল একটা তরতাজা প্রাণ অকালে ঝরে যাওয়া কেন্দ্র করে নেয়। তারা
কাঁদছে একজন মেয়ের কপাল পোড়ায়, ঘর বাঁধার আগে ভাঙনের সুরে জর্জরিত হওয়ার যন্ত্রণায়। সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা চৌধুরী বাড়ি উঠোনে এক চিলতে অংশও ফাঁকা নেই আজ। রবি আজ সকালে হাঁটতে বের হয়েছিল প্রতিদিনের মতোই। এটা ছেলেটার শৈশবে পুরনো অভ্যাস। চৌধুরী নিবাসের পিছনে বাগানে হাঁটছিল। অদিতি তখন গম্ভীর তন্দ্রায় আচ্ছন্ন। গত রাতে দুজনে গল্প গুজব করে ভোর রাতে ঘুমিয়েছিল। দুটো রাত তারা কেবল একে অপরের জানার জন্যই নির্ধারিত করেছিল। তাই মেয়েটাকে আর ডাকেনি রবি। বাগানের হাঁটার সময় নাকি পায়ের পাতায় কিছু একটা কামড়ে দেয়। একটু জ্বালা যন্ত্রণা করলেও ছেলেটা বিশেষ পাত্তা দেয়নি। ভেবেছিল কোনো পোকা হবে হয়তো। এরকম কামড় প্রায় রোজই খাওয়ার দুর্ভাগ্য হয়, কিন্তু কিছু সময়ের ব্যবধানে যখন তরল রক্তের উপস্থিতি অনুভব করে তখন একটু খটকা লাগে বীর। পা ধরে ওখানেই বসে পড়ে। পায়ের পাতা নজর বেলাতেই দুটো দাঁতের উপস্থিত স্পষ্ট দেখতে পায়। বিচক্ষণ মস্তিষ্কে বীর ঘটনা তৎক্ষণাৎ উপলব্ধি করতে পারে। তৎক্ষণে শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। ধ্বংসস্থান কালচে হতে শুরু করেছে। ওই শরীর নিয়ন্ত্রণ আতঙ্কে বাড়িতে ছুটে আসে। ঝাপসা চোখে মুখ থুতরে পড়ে বাড়ির প্রসঙ্গে অত্যাধিক শ্বাসকষ্ট শুরু হয়। উঠানের একপাশে বকুল গাছের নিচে কামনা দাঁড়িয়েছিল। শাখায় ঘাঁটি বাঁধা সুন্দর পুষ্পালকের মুগ্ধ চোখে দেখছিল। হঠাৎ বীরকে ওভাবে পড়ে থাকতে দেখে তাড়াহুড়ি করে এগিয়ে আসে। চিৎকার করে সবাইকে ডাকে। যেভাবে পড়ে দৌড়ে এসে হাত পা কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যেন বিষ মাথায় অবধি উঠতে না পারে। কিন্তু তৎক্ষণি অনেকখানি দেরি হয়ে গিয়েছিল। অদিতি ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল সবে। নিচ থেকে সকলের কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি শব্দ শুনে মেয়েটা দৌড়ে বাইরে আসে। বীরকে ওই রকম অবস্থায় দেখে ছুটে এসে ওর সম্মুখে বসে পড়ে। মাথাটা আগোছালো কোলে উপর রাখে। নিপ্রবল ব্যাকুল কণ্ঠে বারবার শুধায়, কোথায় কষ্ট হচ্ছে আপনার? কথা বলুন। যাবেন না আমাকে ছেড়ে? নিজের কথা রাখুন। বলুন কোথায় কষ্ট হচ্ছে, আমি সব কষ্ট দূর করে দেব। কথা বলুন, শুনছেন? কিন্তু দুর্ভাগ্যবশত রবি তখন কথা বলার অবস্থায় ছিল না। শত চেষ্টাতেও মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারে না। কেবল আধজোড়া থরথর করে কাঁপছিল। হয়তো শেষবারের মতো কিছু বলতে চাইছিল তার রাগিনীকে। অথচ ভাগ্য সহায় হয়নি। অদিতি ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুরো রাখে বীর। তৎক্ষণে ওঝা এসে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়ির আঙিনায়। এক প্রকার ঝড়ের গতি ঝড়ের গতিতে তাকে উপস্থিত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। বয়স্ক ওঝা তান্ত্রিক পায়ে হেঁটে এসে বীরের সামনে দাঁড়াতে ছেলেটার শরীর ভর ছেড়ে দেয়। আস্তে ধীরে আখিজোড়া চিরজীবনের জন্য বুঝে নেয়, প্রাণ ত্যাগ করে। তার রাগিনীর কোলে মাথা রেখে হাতটা শক্ত করে ধরে। মৃত্যুর পর সেই হাতটা ছাড়াতে বেশ কসরত করতে হয়েছিল বটে। এমন মৃত্যু কয়জনের কপালে জোটে? মাত্র একদিনের সংসারে কে এত ভালোবাসা পেয়ে থাকে? তারা দুইজন নিয়তির কাছে হেরে গেলেও ভালোবাসা নামক শব্দটার কাছে জিতে গেল নয় কি? অদিতি তখন থেকে একখণ্ড পাথরের ন্যায় সেখানেই বসে আছে। এক চুলও নড়াতে পারেনি কেউ। লাবণ্য চৌধুরী কান্না করুণ সুরে যেন কেঁপে উঠছে ভূমি। সন্তানহারা মায়ের শোকে প্রাকৃতিক গুমোট ভাব ধরে আছে। তারাও যেন মায়ের সমান ব্যথিত। বেলা পড়ে এসেছে। দুপুর গড়িয়ে বিকেলে হতে চলল। বীরকে শেষ গোসল দেওয়া সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। অবশেষে কয়েক গ্রাম পেরিয়ে শেখবাড়ি এসে পৌঁছল দূর গ্রামের চৌধুরী বাড়িতে। গরুর গাড়ি থেকে নেমে সবাই এক প্রকার ছুটল। রোকেয়া শেখকে সালেহা শেখ ধরে নিয়ে গেল। আয়েশা শেখকে সারথি এবং চন্দ্রা ধরে হাঁটছে। আরুষ আর আসমান শেখ একসাথে হাঁটছে। গুঞ্জরিকা কোন দিকে না তাকিয়ে সোজা হাঁটা ধরল অদিতির দিকে। ভিড় ঠেলে ঢুকে মেয়েটার পাশে যেন বসলো নিঃশব্দে। দুহাতে আগলে নিল অদিতিকে। বুকের মাঝে আঁকড়ে ধরল মেয়েটার মাথা। তৎক্ষণাৎ পরিচিত একটা শরীরের ঘ্রাণ অদিতির নসারন্দ ঠেকল। এতক্ষণে দৃষ্টি শ্রুত হলো মেয়েটা। একবার গুঞ্জরিকার দিকে তাকালো। পরক্ষণই লেচন জোড়া
বুঝে গুঞ্জরিকার বুকে পড়ে রইল। সেই চাহনিতে গুঞ্জরিকা কঠিন হৃদয় হু হু করে কেঁদে উঠল। মেয়েটার দু চোখ ফ্যাকাশে, কেউ যেন সুন্দর নেত্রযুগলে এই ধরিত্রী সবটুকু বিষাদ লেপ্টে দিয়েছে। লেপন করা আছে প্রিয়জন হারানো হাহাকার শূন্যতা। ফুটে উঠেছে অমেক নিয়তি মেনে নেওয়ার যন্ত্রণা। মানব জীবন বড়ই অদ্ভুত। শেখ পরিবারের সকলে বীরকে শেষবারের মতো দেখল। ফর্সা শরীরখানা ফ্যাকাশে নীল হয়ে আছে, ওই দু চোখ আর কখনো খুলবে না, চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে। বীরকে দাফন করা নির্দিষ্ট সময় দৌড়ে গড়াই করা নাড়ালো। মুরব্বীরা এগিয়ে এলেন কবরস্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য, অথচ খাটিয়া ছাড়লেন না লাবণ্য চৌধুরী। দুই হাতে আঁকড়ে ধরলেন নিজের সাথে। উনি আর্তনাদ করে বলতে চলেছেন, আমার কলিজের টুকরোকে নিও না তোমরা। আমার বাচ্চাটা অন্ধকার ভয় পায়, আমি ছাড়া আমার বাচ্চা চলবে না, খুব কাঁদবে একাকী। ওকে নিও না তোমরা। এক জীবনের শেষ বিদায়বেলা বড়ই কঠিন। এত সহজেই কি ত্যাগ করা যায়? এই ধরনী আকাশে বাতাসে ভেবে চলা মায়া মমতা মোহ। লাবণ্য চৌধুরীর মুখ নিঃসৃত যন্ত্রণা ক্লঞ্চটি শব্দগুলোতে আরও এক দফা কাঁদল গ্রামবাসী। মানুষটা নিজের মধ্যেই নেই, জোরপূর্ণ ধরে রাখা হলো ওনাকে। প্রণয়ের টুকরো ছেলেকে তিনি কোনোভাবেই নিয়ে যেতে দিবেন না। সন্তানহারা জন্মদাত্রী হাহাকার ক্রমশ ভারী উঠেছে চৌধুরী বাড়ির পরিবেশ। কি করুণ সুর সেই কান্না। তামাজ চৌধুরী আরুসহ আরও দুইজন কাঁধে তুলে নিল খাটিয়া। বাবার কাঁধে ছেলের লাশ, এর চাইতে হৃদয়বিহীন আর কি কিছুই হতে পারে এই পৃথিবী বুকে? চোখের পানি ফেলতে ফেলতে এগিয়ে চললেন তাজ তামজাদ চৌধুরী। আরুষ আর নির্ভীক হয়ে গেল। সামান্য কয়েকদিনের পরিচয়ে বড্ড আপন হয়ে গিয়েছিল ছেলেটার। ছোট ভাইয়ের জায়গা দখল করে নিয়েছিল তার চমৎকার ব্যবহার দিয়ে, অথচ বাস্তবতা সব কেড়ে নিল। অদিতি নিষ্প্রাণ নেতে রবির শেষ প্রস্থানের দিক একচিলতে তাকিয়ে আছে। সকাল থেকে এই অবধি মেয়েটা না এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আর না একটা শব্দ উচ্চারণ করেছে। এ পর্যায়ে গুঞ্জরিকা একটা হাত শক্ত করে ধরল। শরীরখানা থরথর করে কাঁপছে। অদূরে খাটিয়ার দিকে ঝাপসা দৃষ্টিতে চেয়ে প্রথমবারের মতো অফুরন্ত স্বরে আওড়ালো, শেষ ভাবিজান, আমার একটা সংসার হলো না। মুখের কথা শেষ হতেই মেয়েটার চারপাশ ঘনিয়ে আধার নেমে এলো। চোখ দুটো নিচ থেকে বুজে গেল। দিক বিবেতিক শূন্য অনুভূতি হলো। অদিতি অচেতন হয়ে পড়েছে অনুভব করতে গুঞ্জরিকা হাউমাউ করে কেঁদে উঠল। মুহূর্তেই হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। সমগ্রমে মধ্যে থেকে কেউ ছুটল পানি আনতে, কেউ বা ছুটল ওদের দিকে। মধ্যরাতে প্রাকৃতির নির্শব্দ নীরবতা আচ্ছন্ন হয়ে আছে। শেখ বাড়ি পরিবারের সকলে ঘণ্টাখানেক হলো নিজ বাসগৃহে এসে পৌঁছেছে। সবাইকে অবকাশের শীর্ষ পৌঁছে দিয়ে অদ্বিতীয় বাবার ফিরে এসেছে। সঙ্গে কিচ্ছুটি আনেনি। সারাদিনে শুধু একটা বাক্য উচ্চারণ করেছে মেয়েটা। গোসল, খাওয়া দাওয়া কিছুই নেই বাড়িতে। সেই নিজ কক্ষে খিল দিয়ে নিজেকে ঘরবন্দি করেছে। রোকেয়া শেখ কান্না থামেনি, এভাবেই কেঁদে চলেছে। মেয়ের শখের ঘরটা ভেঙে যাওয়ার ওনার বুক ফেটে যাচ্ছে। পরিবারের সবাই বসার ঘরেই উপস্থিত আছে, কেবল গুঞ্জরিকা এবং আরুষ ব্যতীত। অন্ধকারে অতল গহে তলিয়ে আছে বদ্ধ কক্ষখানা। নিঃশ্বাসে শব্দ ব্যতীত আর কোনো শব্দের আনগোনা নেই। পালঙ্কের একপাশে একটা নারীর কয়া স্পষ্ট। বালিশের মাথা রেখে এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে। চাহনি মৃদু অন্য প্রত্যুর বর্ণ ধারণ করেছে। সহসা ঠোঁটে কোণে ঘেঁষে সূক্ষ্ম তাচ্ছিল্য হাসি রেশ ছাড়ালো। সেভাবেই স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, তাকে ভোলা অসম্ভব নয়, আবার সম্ভবও নয়। চলবে।